আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে ট্যাক্সেশনের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আর সেটা হলো ইনকাম ফ্রম এগ্রিকালচার। সেকশন হচ্ছে 40 থেকে 44, অর্থাৎ কৃষি হতে আয় 40 থেকে 44। আমরা আজকে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব যে এটাতে কী কী শেখা লাগবে বা কী কী জিনিস লাগবে, এগুলো আমরা আজকে দেখে চলো। এখানে বলা হয়েছে কৃষিকাজে ব্যবহৃত ভূমি হতে যে আয় পাওয়া যায় তাকে কৃষি আয় বলে। তো কৃষি আয় কি? কৃষি আয় হলো ভূমি থেকে, কোথা থেকে আসে? কৃষিকাজে ব্যবহৃত। তুমি কৃষিকাজে যে উৎপাদনগুলো করবা সেটা কোথায় উৎপাদন করবা? ভূমিতে। ভূমি হতে যে আয় পাওয়া যায় সেটা হলো কৃষি আয়। ওকে, এখন আমরা যদি বলি এখানে যে লিখে নেই যে কৃষি আয়ের শ্রেণী বিভাগ, এই বিষয়গুলো একটু তোমরা বই থেকে দেখে নেবা যে কৃষি আয়ের শ্রেণী বিভাগ হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আংশিক কৃষি আয়, 2 নাম্বার হলো তোমার সম্পূর্ণ কৃষি আয়, আর 3 নাম্বার হলো অন্যান্য কৃষি আয়। কৃষি আয়ের শ্রেণী বিভাগটা একটু দেখবা, কৃষি আয়ের বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, তাহলে থিওরি কোশ্চেনগুলো তোমার হয়ে যাবে। আমি কি বলছি? কৃষি আয়ের শ্রেণী বিভাগ হলো 3টা। একটা হলো আংশিক কৃষি আয় বা পার্টলি এগ্রিকালচারাল ইনকাম। এরপরে 2 নাম্বার হচ্ছে ফুললি এগ্রিকালচারাল ইনকাম বা সম্পূর্ণ কৃষি আয়। 3 নাম্বার হচ্ছে অন্যান্য কৃষি আয়, হ্যাঁ, আদার্স ইনকাম। এখন আসো, আংশিক কৃষি আয় মানে কি? আংশিক কৃষি আয় মানে তুমি মনে করো একটা প্রোডাক্ট উৎপাদন করছো, সেটা সম্পূর্ণ কৃষির সাথে সংযুক্ত না, কৃষি ছাড়াও তোমার অন্য কোনো কাজও করতে হয়। অন্য কাজ কি? তোমার ফ্যাক্টরিতে নিয়ে সেটাকে প্রস্তুত করতে হয়, সম্পূর্ণ পণ্যে প্রস্তুত করতে হয়। তার মানে তোমার এখানে যেমন কৃষি আছে ঠিক তেমনি কি আছে, তোমার সেটা ব্যবসায় আয়, যেটাকে বলা হয় ব্যবসায় আয় বা শিল্প আয়। অর্থাৎ তোমার এখানে কৃষিও ইনক্লুড, আবার ব্যবসায়ও ইনক্লুড। যেমন এইগুলো কি? যেমন এই চা বাগান, রাবার বাগানের আয়। চা মনে করো তুমি ফ্যাক্টরিতে ইয়েতে ভূমিতে উৎপাদন করছো চা। এখন এই চাটা কি তুমি সরাসরি খেয়ে ফেলতে পারবা? চা আমরা কি করি? পাতা কালেক্ট করি থেকে, ভূমি থেকে পাতা কালেক্ট করে উৎপাদনের মাধ্যমে, কিন্তু এটা তো সরাসরি খাওয়ার যোগ্য না। যার কারণে এটা কি করতে হয়? এটা তোমার নিতে হয়, ফ্যাক্টরিতে নিতে হয়, সেখানে গিয়ে এটা প্রসেস করে তারপরে খাওয়ার উপযোগী করতে হয়। এটা হলো আংশিক কৃষি আয়। অর্থাৎ আংশিক কৃষি আয় যেমন এটা হলো 60% হলো কৃষি আর 40% হলো ব্যবসায় আয়। এই বিষয়গুলো জাস্ট বুঝে বুঝে রাখো, বই দেখলে তোমরা এমনি বুঝবা। এরপরে আসো, আমরা বলছি আংশিক। রাবার বাগানের আয়। রাবার হলো তোমার আঠা, এটাকে তোমার পরবর্তীতে ফ্যাক্টরিতে নিয়ে করতে হয়, পরিপূর্ণ একটা রাবার বানাতে হয়। এগুলো হলো আংশিক। এখন আসে ফুললি কৃষি আয়। ফুললি কৃষি আয় কোনগুলো? যেগুলো তুমি সরাসরি ব্যবহার করতে পারবা বা সরাসরি ইউজ করতে পারবা। এই বিষয়গুলো যেমন কোনগুলো? ধান, গম, ভুট্টা, পাট, অন্যান্য শস্য। এগুলা এখন তুমি বলতে পারো ধানও তো আমাদের করতে হয়, কী কয়, ধানও তো আমাদের ফ্যাক্টরিতে নিয়ে বা মিলে নিয়ে এগুলোকে খাওয়ার উপযোগী করতে হয়। এগুলো নিয়ে দেখো, এগুলো নিয়ে তুমি অনেকভাবে অনেক কিছু বলতে পারবে, হ্যাঁ, অনেকভাবে অনেক কিছু বলতে পারবে, বা এটার পক্ষে যুক্তি দেখাতে পারবে, বিপক্ষে যুক্তি দেখাতে পারবে, কিন্তু দিন শেষে আমাদের ম্যাথের রুলস ফলো করতে হবে, এই কথাটা মাথায় রাখবা। যেমন এখানে আমাদের ধান কিন্তু আংশিক কৃষি আয় না। কি? ধান কিন্তু আংশিক কৃষি আয় না, পরিপূর্ণ বা সম্পূর্ণ কৃষি আয়। কারণ এখানে ধরা হয়েছে ধান হলো তোমার আমরা সরাসরি ইউজ করতে পারবো, চাল খেতে পারবো। কিন্তু দেখো, এখন আমি যদি এটার পক্ষে যুক্তি দেখাতে যাই বা বিপক্ষে, যেটাই বলো, আগের যুগে যখন তোমার মেশিন ছিল না তখন সেটা কিভাবে মানুষ ইউজ করছে, কিভাবে মানুষ খাইছে, তখন তোমার আগের যুগে চলতে হবে। অর্থাৎ এই ম্যাথের ক্ষেত্রে আমাদের আগের যুগকে ফলো করতে হবে। যেমন ধান যখন তুমি করছো, আগের যুগে মেশিন ছিল না, এটা আমরা যে কোনোভাবে প্রসেস করে খাইছি উইদাউট মেশিন বা উইদাউট ফ্যাক্টরি, হ্যাঁ। এরপরে গমের ক্ষেত্রে একই ক্ষেত্রে, এরপরে গম, ভুট্টা, পাট, এগুলা। এখন তুমি বলতে পারো ধান তো প্রসেস করা লাগে, এরকম বিভিন্ন যুক্তি দেখাতে পারবা, কিন্তু আমি বলবো যে যুক্তি টুক্তি বাদ, আমাদের আগের যুগের কথা হিসাব করে, ওই সময় মেশিন ছিল না, যার কারণে এটা সম্পূর্ণ। আর দেখো, এখন আর একটা হলো, তুমি যদি ধান প্রসেস না করে আগের যুগে মানুষ করে খাইছে মেশিন ছাড়া,
কিন্তু দেখো চা কি তুমি সরাসরি এমনি কোনো করে নিজে কোনো প্রসেস করে খেতে পারবা উইদাউট ছাড়া বা মেশিন বা ফ্যাক্টরি ছাড়া? চা কিন্তু উঠানোর পরে তোমার এটা ফ্যাক্টরিতে নিয়ে প্রসেস করে তারপরে চা পাতা হয়, আসল যেটা আমরা চা দিয়ে খাই। কিন্তু দাম তুমি না করো আগের যুগের মতো সেটা যে কোনোভাবে চাল বানিয়ে খেতে পারো। হ্যাঁ, এগুলো জাস্ট এমনি মাথায় রাখো, কিন্তু দিন শেষে আমাদের রুলস হচ্ছে আসল। হ্যাঁ, আর অন্যান্য কৃষি আয় কি? তাহলে আমরা দেখলাম আংশিক কৃষি আয় হলো চা বাগানের আয়, যেমন 60%, রাবার বাগানের আয় 60%, বাকি 40% হলো ব্যবসায় আয় বা শিল্প আয়, কারণ সেটা হলো তোমার নিতে হয়, কী কয়, ফ্যাক্টরিতে নিতে হয়। আর অন্যান্য শিল্প আয় হচ্ছে তোমার যেমন আম, জাম, কলা, লিচু ফল হতে আয়, এরপরে হচ্ছে তোমার নার্সারি, এগুলো থেকে যে আয় সেটা হচ্ছে অন্যান্য আয়। তাহলে আমরা কৃষি আয়ের 3টা শ্রেণী বিভাগ দেখলাম, সেগুলো কি কি বললাম বা কিভাবে হয়েছে বললাম। ওকে, তাহলে এখন আসো আমাদের এই অধ্যায়ে এই চকটা আমাদের ভালোভাবে শিখতে হবে। এই চকটা এখানে ওই পেজেও আছে। হ্যাঁ, আমরা প্রথমে বাংলায় শিখব, এরপরে ইংলিশে শিখব। ক্লিয়ার? এরপর আমরা একটা ম্যাথ দেখে অনেক কিছু ক্লিয়ার হবে। দেখো, প্রথমে তোমরা এগুলো বুঝতে গেলে অনেক কঠিন লাগবে, অনেক লাগবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। ম্যাথ করতে গেলে দেখবে আস্তে আস্তে সব কিছু তোমার মাথায় ঢুকতেছে। এখন 1-2টা না বুঝলেও কোনো প্যারা নাই, ম্যাথ করার সময় তখন এগুলো ইজিলি বুঝবা। চলো তাহলে এখন আমাদের প্রথমে অ্যান্সার কিন্তু পরীক্ষায় আমাদের ইংলিশে করতে হবে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়তো বা স্যাররা বাংলায় পড়া, ওইখানে বাংলায় দিলেও সমস্যা নেই, বাট তোমরা ইংলিশে দেওয়ার ট্রাই করবে। আমরা ইংলিশেও দেখাইছি ওই পেজে, ইংলিশেও আছে, এটার ইংলিশ ভার্সনও আছে। আমরা প্রথমে বাংলায় দেখাচ্ছি কেন? তোমার বোঝার সুবিধার্থে। এখানে যদি ডান হয় তার মানে ইংলিশে তোমার হবে প্যাডি। কী হবে? প্যাডি। এরপরে ওইখানে যদি গম হয় ওইখানে কি জানি জুট হবে। সো বাংলাটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তখন তুমি এগুলোর শব্দ অর্থ এমনি বুঝতে পারবা ইংলিশে, কিন্তু আমাদের ইংলিশে অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে হলো আমাদের আয়ের খাত বা বিবরণ, টাকা। বিক্রয় অথবা টার্নওভার অথবা প্রাপ্তি। 1 নাম্বার, ধান বিক্রয়, গম বিক্রয়, ভুট্টা বিক্রয়, পাট বিক্রয়, অন্যান্য শস্য বিক্রয় হতে আয়। এগুলো হচ্ছে সম্পূর্ণ কৃষি আয়। হ্যাঁ, আমরা এটা প্রথম কলামে লিখব। এরপর হচ্ছে চা বাগানের আয় 60%। মনে করো তোমার কোশ্চেনে চা বাগানের আয় আছে বা টি গার্ডেন ইনকাম আছে। চা মানে কি টি, বাগান মানে গার্ডেন, টি বাগান ইনকাম এরকম থাকবে, তখন আমরা ওইটা 60% নেব। যে টাকাটা দেওয়া থাকবে সেটা 60% নেব। ক্লিয়ার? মানে এটা আংশিক। এরপরে রাবার বাগানের আয় কয় পার্সেন্ট নেব? 60% নেব। 60% নিয়ে আমরা এখানে বসাবো। এরপরে আসো 4 নাম্বারে চিনি শিল্পের আয়, আখের বাজার মূল্য। কোশ্চেনে যদি বাজার মূল্য দেওয়া থাকে তাহলে সেই বাজার মূল্যটা আমরা নিব। এরপরে তামাক শিল্পের আয়, তামাক পাতার বাজার মূল্য, এগুলো নিব। এই যে তামাক শিল্পের আয়, চিনি শিল্পের আয়, এগুলো কিন্তু আংশিক কৃষি আয়ের মধ্যে পড়ে। হ্যাঁ, বাজার মূল্যটা নিব শুধু। এরপরে 6 নাম্বার হচ্ছে বর্গা চাষের আয়, ইজারা দেওয়া কৃষি জমি হতে আয়। 7 নাম্বার হচ্ছে তালের রস, খেজুরের রস, মৌচাকের মধু বিক্রয় হতে আয়। এগুলো আমরা সরাসরি এখানে বসাবো। এরপরে 8 নাম্বার হচ্ছে মৎস্য চাষ। এরপরে পোলট্রি ফার্ম, ডেইরি ফার্ম হতে আয়। কৃষি জমি নগদ লগ্নি হতে আয়। 10 কৃষিকাজে ব্যবহৃত দালান কোঠা হতে আয়। এই বিষয়গুলো আমরা এখানে বসাবো। বসানোর পরে আমরা পাবো কি? মোট আয় পাবো। কি পাবো? মোট আয় পাবো। এখন আসো, তাহলে আমরা কি বলছি? প্রথমে বিক্রয় অথবা টার্নওভার প্রাপ্তি, যেগুলো থেকে আমরা আয় হয়েছে সেই আয়গুলো আমরা এখানে বসাবো। এই জিনিসগুলো কোশ্চেনে কি সব থাকবে? সব থাকবে না। মনে করে 1 নাম্বার তোমার ধান বিক্রি, গম বিক্রি, এই 2টা থাকলো। চা বাগানের আয় থাকলো, এটা তখন আমরা 60% নেব। রাবার বাগানের আয় থাকলো 60% নেব। এরপরে থাকলো হলো বর্গা চাষের আয়, এরপরে মৎস্য চাষের আয়, এরকম কিছু কিছু থাকবে, সব থাকবে না, কিন্তু আমাদের সব শিখতে হবে। তাহলে এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখবা। হ্যাঁ, এগুলো করার পরে আয়গুলো আমরা নির্ণয় করে পাবো মোট আয়। এখন আসো মোট আয় থেকে আমাদের কি করতে হবে? মোট আয় থেকে আমাদের বাদ দিতে হবে উৎপাদন খরচ। কি বাদ দিব? উৎপাদন খরচ বাদ দিব। 1 নম্বরে দেখো, কৃষিখাতে উৎপাদন খরচের সঠিক হিসাব সংরক্ষণ না করলে ফসল বা শস্য বিক্রয় আয়ের 60% উৎপাদন খরচ হিসেবে অনুমোদনযোগ্য হবে। ভালোভাবে বোঝার ট্রাই করো। উৎপাদন খরচ আমরা কোথা থেকে নিব, কিভাবে নিব? কৃষি খাতে উৎপাদন খরচ অ্যাট ফার্স্ট ধরতে হবে, উৎপাদন খরচ তোমার ধরতে হবে ফুললি কৃষি আয়ের মধ্যে থেকে। কিসের থেকে?
ফুললি কৃষি আয় থেকে, আমাদের আংশিক কৃষি আয়, অন্যান্য কৃষি আয় এগুলো অ্যালাউড না উৎপাদন খরচের মধ্যে। তাহলে আমাদের ফুললি কৃষি আয় কী আছে, এই যে দেখো ফুললি কৃষি আয়ের মধ্যে আছে 1 নাম্বারটা ধান বিক্রয়, গম বিক্রয়, ভুট্টা বিক্রয়, পাট বিক্রয়, অন্যান্য শস্য বিক্রয়, যেগুলো ভূমিতে উৎপাদন করা হয়, যেগুলোর সাথে তোমার মানে উৎপাদনের সম্পর্ক রয়েছে, অর্থাৎ যেগুলো ভূমি থেকে সরাসরি উৎপাদন করা হয়, সেটাই হচ্ছে মূলত। তো এগুলোর উপর এই যে প্রথমে এই যে এগুলোর উপর আমরা 60% ধরবো। কী ধরবো? উৎপাদন খরচ ধরবো। আমি যে এগুলা এটা তো আমরা ইনকাম পাইছি, হ্যাঁ, তো এই ইনকামের আমরা 60% ধরবো উৎপাদন খরচ, বাকিটা কি ইনকাম। প্যারা নেওয়ার কোনো দরকার নেই, বুঝার ট্রাই করো আস্তে আস্তে। এখন এই 60% আমরা কখন উৎপাদন খরচ হিসেবে ধরবো? যখন যখন কী করবে না, কৃষিখাতে তো উৎপাদন খরচের সঠিক হিসাব সংরক্ষণ না করলে এই বিষয়টা দেখো। মনে করো তুমি উৎপাদন করছো, একটা কৃষক, মনে করো যে কৃষক আছে, একটা হচ্ছে শিক্ষিত কৃষক আর একটা হচ্ছে অশিক্ষিত কৃষক, হ্যাঁ, এভাবে আমাদের এই বিষয়টা ফিল করতে হবে। একজন হচ্ছে শিক্ষিত কৃষক আর একজন হচ্ছে অশিক্ষিত কৃষক। এখন শিক্ষিত কৃষকে কি করে, তোমার পণ্যগুলো উৎপাদন করতে যে খরচ হয় এক্সট্রা, যেমন চাষাবাদ খরচ, বীজ ও সার খরচ, পরিবহন খরচ, প্রক্রিয়া খরচ, পশুপালন খরচ, হাল চাষে ব্যবহৃত সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ, যে শিক্ষিত সে এগুলা সংরক্ষণ করে রাখে এই জিনিসগুলো। যে অশিক্ষিত, যে জানে না, সে কী করবে, এগুলো সংরক্ষণ করতে পারবে না, সে তো জানে না কোনটা কী বা কীভাবে করে। তখন যে জানে না তার ক্ষেত্রে উৎপাদন খরচ 60% ধরবে। কত পার্সেন্ট? 60% ধরবে। আর যখন দেখবা কোশ্চেনে যদি দেখো তোমার এই জিনিসগুলো দেওয়া আছে, চাষাবাদ খরচ, বীজ সার খরচ, পরিবহন খরচ, প্রক্রিয়া খরচ, পশুপালন খরচ, হাল চাষে সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ খরচ, এই জিনিসগুলো যখন তুমি দেখবা কোশ্চেনে দেওয়া আছে, তখন বলবা উনি হলো শিক্ষিত কৃষক। যদি শিক্ষিত কৃষক হয় তখন তোমার এই 60% ধরা যাবে না, কারণ উনি তো এগুলো সংরক্ষণ করে রাখছে। কি বলছে বুঝছো? কারণ উনি তো এগুলো সংরক্ষণ করে রাখছে, যদি সংরক্ষণ করে না রাখে তাহলে আমরা 60% ধরবো। ক্লিয়ার বুঝছো? যখন তুমি দেখবা কোশ্চেনের মধ্যে বলবে যে সঠিক হিসাব সংরক্ষণ করেনি, মনে করে মিস্টার জামাল তিনি কৃষি আয় উৎপাদন হতে সঠিক হিসাব সংরক্ষণ করেন, সঠিক হিসাব সংরক্ষণ না করলে আমরা যে কৃষি আয় আছে সে কৃষি আয় 60% ধরবো। সে কৃষি আয় কোনটা? এই কৃষি আয়, এই যে এখানে যেগুলো আছে এগুলো থেকে যে আয় হবে সেগুলোর যে মানটা আসবে টোটাল, সেটা 60% ধরবো উৎপাদন খরচ। যদি সংরক্ষণ না করে সঠিক বই সংরক্ষণ না করলে এটা 60% ধরবো। এগুলো না, কিন্তু আবার এগুলো হচ্ছে আংশিক কৃষি আয়ের মধ্যে পড়ে। তাহলে এই 60% ধরবে এটা থেকে। এখন তোমার মনে করো সে তো তুমি কোশ্চেন দেখছো চাষাবাদ খরচ আছে, বীজ সার খরচ আছে, পরিবহন খরচ আছে, এগুলো আছে, তার মানে উৎপাদনের সাথে যে খরচগুলো আছে এগুলো সংরক্ষণ করছে, তার মানে বুঝতে হবে উনি শিক্ষিত কৃষক। আর যদি শিক্ষিত কৃষক হয় তখন আমাদের 60%-এর কোনো কাজ নাই, তখন আমরা সরাসরি এগুলোর মানগুলো বাদ দেব, তখন আমরা উৎপাদন খরচ এগুলো বাদ দেব। হ্যাঁ, আর যদি কোশ্চেনে দেখে এগুলো নাই, এরপরে তোমার এগুলো না থাকলে তো বুঝতেই পারছো আমাদের 60% বাদ দিতে হবে। আর যদি দেখো ধরো কোশ্চেনে এগুলো দেওয়া আছে, দেওয়া থাকার পরেও কোশ্চেনে বলে দিছে উনি সঠিক বই সংরক্ষণ করে না, সঠিক হিসাব সংরক্ষণ করে না, এই জিনিসগুলো দেওয়া আছে, দেওয়ার পরেও বলছে যে সঠিক হিসাব সংরক্ষণ করে না, তখন আমরা 60% ধরবো। ক্লিয়ার? তখন আমরা 60% ধরবো, এগুলো ধরবো না। ওকে, সো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো, উৎপাদনের খরচের বিষয়টা। আমরা প্রথমে টোটাল আয় নির্ণয় করব, আয় নির্ণয় করার পরে আমরা উৎপাদন খরচ বাদ দেব। 60%। কখন? যখন সঠিক হিসাব সংরক্ষণ করবে না। আর যদি সঠিক হিসাব সংরক্ষণ করে, এগুলো সংরক্ষণ করে, তাহলে 60%-এর কোনো কাজ নেই, আমরা সরাসরি এই জিনিসগুলো বাদ দেব উৎপাদন খরচ হিসেবে। তারপরে যেটা পাবো যেটা আমরা এখানে বসাবো, এটা পাইলে আমরা পাবো মোট মুনাফা। তাহলে আমরা মোট আয় থেকে যখন উৎপাদন খরচ বাদ দেব তাহলে পাবো মোট মুনাফা, আয় মাইনাস উৎপাদন খরচ মোট মুনাফা, এটা আমরা পেলাম। ওকে,
এরপরে আমাদের বাদ দিতে হবে অনুমোদিত খরচ। কি দিতে হবে? অনুমোদিত খরচ। এই দেখো এই 2 নাম্বার এগুলো কিন্তু ফুল মুখস্থ রাখবা। হ্যাঁ, এগুলো যদি একটাও কোশ্চেনে থাকে তাহলে বুঝতে হবে সে শিক্ষিত কৃষক। তখন কিন্তু 60%-এর কাজ নেই, তখন আমরা এখানে যে 2-1টা থাকবে সেগুলো বাদ দিলেই হবে। জাস্ট টোটাল আয় থেকে এই 2-1টা যা থাকবে সেটা বাদ দেবো, বাদ দিলে এটা পাবো। ওকে, এখন আসে তো আমরা মোট মুনাফা পেলাম। মোট মুনাফা থেকে বাদ দিতে হবে অনুমোদিত খরচ। অনুমোদিত খরচ কোনগুলো? সকল ধরনের কর ও খাজনা, ট্যাক্স সম্পর্কে যা বলা থাকবে, সকল ধরনের কর ও খাজনা এটা বাদ যাবে। পানি সরবরাহ খরচ বাদ যাবে, বিমা খরচ বাদ যাবে, মূলধনী সম্পত্তির অবচয় বাদ যাবে, যন্ত্রপাতি বিক্রয়জনিত লোকসান বাদ যাবে, বন্ধকি ঋণের সুদ অথবা ঋণকৃত মূলধনের সুদ বাদ যাবে। এরপরে অন্যান্য অনুমোদিত খরচ, এগুলো হলো অনুমোদিত খরচ। এই জিনিসগুলো বাদ যাবে আমাদের মোট মুনাফা থেকে। তাহলে আমরা পাবো কৃষি হতে মোট আয়। কী পাবো? কৃষি হতে মোট আয় পাবো। এরপরে কৃষি হতে মোট আয় থেকে আমরা বাদ দেব কি? অকরধার্য। অকরধার্য কৃষি ব্যতীত করদাতার অন্য কোনো আয় না থাকলে। মনে করে সে কৃষি থেকেও আয় করে, আবার অন্য একটা উৎস থেকেও আয় করে। হ্যাঁ, কৃষি থেকেও আয় করে, আবার অন্য একটা উৎস থেকেও আয় করে। তখন কি হবে? তখন সে আর এই 2 লাখ টাকা অকরধার্য বা কর ছাড় পাবে না। এই 2 লাখ টাকা সে কর ছাড় পাবে না। যদি দেখো সে অন্য কোনো উৎস থেকে আয় করে না, শুধুমাত্র কৃষি থেকে আয় করে, শুধুমাত্র কৃষি থেকে আয় করে, তখন তোমার এই 2 লাখ টাকা সে ছাড় পাবে। আর যদি কৃষি ব্যতীত অন্য কোনো উৎস থেকে আয় করে, তখন সে এই করটা ছাড় পাবে না। ক্লিয়ার? এটি হচ্ছে করযোগ্য কৃষি আয়। লাস্টে আমরা এটার মান পাবো। ওকে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা হয়তো সব দেখাচ্ছি, কিন্তু কোশ্চেনে তো সব থাকবে না। হ্যাঁ, আমরা যখন ম্যাথ করবো তখন দেখবে ইজিলি তুমি আস্তে আস্তে বুঝতেছো বিষয়গুলো। সো কখনো বেসিক দেখে ভয় পাবা না, যখন আমরা চূড়ান্ত ম্যাথে ঢুকবো তখন দেখবে ইজি লাগবে বিষয়গুলো। ওকে, এখন আসো তাহলে আমাদের এবার ইংলিশ ভার্সনে দেখি বিষয়গুলো। কি দেখবো? এখন আমরা ইংলিশ ভার্সনে দেখব। এখন আসো, এখানে বলছে ইনকাম ফ্রম এগ্রিকালচার সেকশন 40 থেকে 44, সোর্স অফ ইনকাম অ্যান্ড এক্সপ্লানেশন টাকা। টাকা প্রথম আসে সেলস, টার্ন ওভার, রিসিপ্টস। আমরা এখানে যেগুলো বলছি বিক্রয়, টার্ন ওভার, প্রাপ্তি। বিক্রয় মানে কি? সেলস। টার্ন ওভার, এর প্রাপ্তি মানে কি? রিসিপ্ট। এই বিষয়গুলো এখন জাস্ট ইংলিশে, আমাদের কিন্তু ইংলিশে অ্যান্সার করা লাগবে, বিষয়টা মাথায় রাখবা। সেলস, টার্ন ওভার, রিসিপ্টস। এরপরে 1 নম্বরে ওইখানে যা লাগছে তাই। ইনকাম ফ্রম সেল অফ প্যাডি। প্যাডি মানে ধান। হোয়েট, হোয়েট মানে গম মেবি। এরপরে মাইজ, এরপরে হচ্ছে জুট অ্যান্ড আদার ক্রপস। ওইখানে আমরা বাংলাতে যেগুলো বলছি সেগুলো, এগুলো তোমরা শব্দার্থগুলো শিখে নেবে, তাহলে বুঝতে পারবে। 2 নম্বর হচ্ছে 60% অফ ইনকাম ফ্রম টি গার্ডেন্স। টি গার্ডেন্স মানে কি? চা বাগান হতে আয়। চা বাগানের আয় 60%। এরপরে 60% ইনকাম ফ্রম রাবার প্লান্টেশন, অর্থাৎ ওই যে রাবার বাগান হতে আয় 60%, বাংলাতে যেটা বললাম এগুলো এখানে বসাবো। এবার 4 ইনকাম ফ্রম সুগার ইন্ডাস্ট্রি, মার্কেট ভ্যালু অফ সুগারেন্স। ওই যে আমরা বললাম চিনি শিল্পের আয়, সেটার মার্কেট ভ্যালু, বাজার মূল্য। এরপরে হচ্ছে 5 নম্বর ইনকাম ফ্রম দ্য টোবাকো ইন্ডাস্ট্রি, মার্কেট ভ্যালু অফ টোবাকো লিভস। ওই যে তামাক শিল্প, সেটার বাজার মূল্য। অর্থাৎ প্রথমে আমাদের আয়গুলো নির্ণয় করতে হবে, এই সেলস, এই সবগুলো আয় নির্ণয় করতে হবে, টোটাল ইনকাম নির্ণয় করতে হবে। এরপর 6 নম্বরে ইনকাম ফ্রম শেয়ার ক্রপিং অ্যান্ড ইনকাম ফ্রম লিজড এগ্রিকালচারাল ল্যান্ড। ওই যে ভূমি দিয়ে আর কি, কী কয়, লিজ দিয়ে, ভূমি লিজ দিয়ে যে টাকা পাবে সেটা আয় হিসেবে গণ্য হবে। এরপরে ইনকাম ফ্রম সেল অফ পাম স্যাপ। এরপরে হচ্ছে ডেট জুস অ্যান্ড হানি ফ্রম বিহাইভস। এরপর হচ্ছে এগুলো বাংলা ওই পেজে আছে, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। 8 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম ফিশ ফার্মিং, পোলট্রি ফার্মিং অ্যান্ড ডেইরি ফার্মিং, অর্থাৎ ওই যে মাছ উৎপাদন। এরপরে হচ্ছে হ্যাচারি থেকে আয়, এই বিষয়গুলো এখানে ইনকাম হিসেবে যুক্ত হবে। 9 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম ক্যাশ ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ ল্যান্ড এগ্রিকালচারাল কৃষি ভূমি দিয়ে ইনভেস্টমেন্ট, কৃষি ভূমির মধ্যে তোমার ইনভেস্টমেন্ট করে যে আয় হয় সেটাও এখানে আসবে। এর 10 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম বিল্ডিংস ইউজড ফর এগ্রিকালচারাল পারপাস, অর্থাৎ এগ্রিকালচারাল পারপাসের উদ্দেশ্যে, কৃষিকাজের উদ্দেশ্যে যে বিল্ডিং ব্যবহার করা হয় সেটা থেকে যে আয় হয় সেটাও এখানে আসবে। তাহলে এগুলো করার পরে আমরা পাবো টোটাল ইনকাম।
টোটাল ইনকাম থেকে আমরা বাদ দেব কি প্রোডাকশান কস্ট বা উৎপাদন খরচ, এই যে লেস কস্ট অফ প্রোডাকশান বা উৎপাদন খরচ। 1 নম্বরে ওই যে আমরা যেটা বললাম, যদি সঠিক হিসাব সংরক্ষণ না করে তাহলে 60%, যদি সঠিক হিসাব সংরক্ষণ করে তাহলে এই জিনিসগুলো আসবে। যদি এই জিনিসগুলো থাকা সত্ত্বেও কোশ্চেনে বলে দেয় যে সঠিক হিসাব সংরক্ষণ করেনি, তাহলে 60%ই নেব। কিসের উপর? ওই যে টোটাল প্রোডাকশন, টোটাল না, এই যে আমাদের প্রকৃত কৃষি আয়ের উপর, এই যে এই জিনিসগুলো থেকে, প্যাডি, হোয়েট, মেজ, জুট, এই আদার কস্ট, এই জিনিসগুলো থেকে। আবার টি গার্ডেন, আবার রাবার বাগান, এগুলো কিন্তু আসবে না, এগুলো আংশিক। উৎপাদন খরচের সাথে সরাসরি যুক্ত হলো এই যে উৎপাদনের সাথে সরাসরি যুক্ত হলো এই জিনিসগুলো, প্যাডি, হোয়েট, মেজ, জুট, এগুলো হলো সরাসরি উৎপাদনের সাথে সম্পর্কিত। ওকে, তাহলে এখন আসো, এখানে বলছি ইফ প্রপার অ্যাকাউন্টস অফ প্রোডাকশন কস্ট ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর আর নট মেনটেন্ড। আর নট মেনটেন মানে কি? আর নট মেনটেন মানে সে সঠিক হিসাব সংরক্ষণ করে না, মেনটেন করে না। দেন 60% অফ দ্য ইনকাম ফ্রম দ্য সেল অফ ক্রপস অ্যান্ড এগ্রিকালচারাল প্রডিউস শেল বি অ্যালাউড অ্যাজ প্রোডাকশন কস্ট। ওই যে আমাদের এগ্রিকালচারাল ইনকাম থেকে সেখানে 60% অ্যালাউ হবে প্রোডাকশন কস্ট। 2 নম্বরে হচ্ছে আমাদের কাল্টিভেশন এক্সপেন্স, কস্ট অফ সিডস অ্যান্ড ফার্টিলাইজার্স, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, এরপর প্রসেসিং কস্ট, এক্সপেন্সেস ফর রিয়ারিং অ্যানিমালস ইউজড ইন ফ্লাইং, এরপরে অ্যান্ড মেনটেনেন্স কস্ট অফ ইরিগেশন সিস্টেমস। এই 2 নম্বরে হচ্ছে আমাদের এগুলো যদি কোশ্চেনে থাকে তাহলে 60% ধরা লাগবে না, কারণ শিক্ষিত যখন সেগুলো সংরক্ষণ করেই রাখছে তখন সরাসরি এইগুলোর মান দেওয়া থাকবে, এগুলো আমরা বাদ দিয়ে এখান থেকে বাদ দেবো, বাদ দিলে আমরা এটা পাবো, এটা কি গ্রস প্রফিট। আর গ্রস প্রফিট আমরা কীভাবে পাচ্ছি? ইনকাম থেকে এই যে কস্ট অফ প্রোডাকশন বাদ দিয়ে পাচ্ছি। এরপরে আমাদের লেস করতে হবে অ্যালাউয়েবল এক্সপেন্স। কি? অ্যালাউয়েবল এক্সপেন্স বা অ্যাডমিসিবল এক্সপেন্স। 1 নম্বর হচ্ছে অল টাইপস অফ ট্যাক্সেস অ্যান্ড ল্যান্ড রেভিনিউ। অল টাইপস অফ ট্যাক্সেস অ্যান্ড ল্যান্ড রেভিনিউ, ওই যে আমরা বললাম ট্যাক্স, খাজনা, যে এগুলো আছে এগুলো বাদ যাবে। এরপর ওয়াটার সাপ্লাইজ এক্সপেন্স, এরপর ইন্স্যুরেন্স এক্সপেন্স, এরপর ডেপ্রিসিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস, এরপর লস অন সেল অফ মেশিনারি, অর্থাৎ মেশিনের যে ক্ষতি সেটা। এই বিষয়গুলো আমরা কোশ্চেন যখন অ্যান্সার করব তখন আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। এরপরে হচ্ছে 6 নম্বরে ইন্টারেস্ট অন মর্টগেজ লোনস, ইন্টারেস্ট অন বোরোয়েড ক্যাপিটাল। এরপরে 7 নম্বরে আদার অ্যালাউয়েবল এক্সপেন্স। তাহলে আমরা এগুলো যখন পাবো টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার, এগুলো সব যোগ করে বাদ দেব। কিসের থেকে বাদ দেব? গ্রস প্রফিট থেকে বাদ দেব। অর্থাৎ গ্রস প্রফিট থেকে তুমি যখন অ্যালাউয়েবল এক্সপেন্সগুলো বাদ দেবে তখন পাবা টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার। টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার হলে এটা থেকে লেস করতে হবে নন অ্যাসেসেবল। নন অ্যাসেসেবল ইফ দ্য ট্যাক্স পেয়ার হ্যাজ নো ইনকাম আদার দ্যান এগ্রিকালচারাল ইনকাম। অর্থাৎ এই 2 লাখ টাকা সে তখনই ছাড় পাবে যখন তার অন্য কোনো উৎস থেকে আয় থাকবে না, একমাত্র কৃষি থেকে আয় থাকবে। কি? একমাত্র কৃষি থেকে যখন আয় থাকবে তখন আর সেটা তখন সে 2 লাখ টাকা ছাড় পাবে। যদি কৃষি ছাড়া অন্য কোনো উৎস থেকেও আয় থাকে তখন সেটা আর এখানে অ্যাকসেপ্টেবল হবে না, তখন আর এটা বাদ যাবে না, 2 লাখ টাকা ছাড় পাবে না। সো এটা হলো ট্যাক্সেবল এগ্রিকালচারাল ইনকাম। হ্যাঁ, এটাই হলো আর কি আমাদের ম্যাথ। সো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পারছো। আমরা যখন নেক্সট ক্লাসে ম্যাথ করব তখন এই বিষয়গুলো তোমরা আরও ইজিলি বুঝতে পারবে। তখন আমরা দেখব যে কীভাবে কোন ম্যাথে কোন জিনিসটা লাগবে, কিংবা ম্যাথে কীভাবে বললে আমাদের কী করতে হবে, তার অন্য কোনো উৎস থেকে আয় আছে কি না, কিংবা অন্য কোনো উৎসের আয় কোনটা। এই বিষয়গুলো যখন আমরা ম্যাথের মধ্যে জানতে পারবো তখন তোমার কাছে আসলে ইজি লাগবে। আমরা এখন তো অলরেডি সব দেখাই দিয়েছি, নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ করব। ম্যাথের মধ্যে এত ইনফরমেশান দেওয়া থাকে না, শেখার জন্য আমাদের সব কিছু শিখতে হবে, জানতে হবে, মাথায় রাখতে হবে। এরপরে এগুলোর মধ্যে থেকে কিছু কিছু আসে আর কি, কোশ্চেনে দেয়। সো এগুলো আমাদের তখন লাস্ট মানগুলো বসে করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।